ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করবে সরকার। যশোরের প্রধানমন্ত্রী শার্শায় উলশি খাল খনন কর্মসূচি উদ্বোধন। অপতথ্য রোধে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সহায়তা নেবে বাংলাদেশ, বললেন তথ্যমন্ত্রী। অসহায়দের বিনামূল্যে আইনি সুযোগ দেওয়ার অঙ্গীকার আইনমন্ত্রীর। আমে সিলেটে 3 শিশুর মৃত্যু, সারা দেশের হাসপাতালে রোগীর চাপ। জামালপুরের কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে 3 মা মেয়ে নিহত। এবং যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে তেহরানের নতুন প্রস্তাব। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। বিনামূল্যে ডিগ্রি পর্যায়ে পর্যন্ত মেয়েদের শিক্ষার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 17 বছরের স্বৈরাচারী আমল পেরিয়ে এখন সময় হচ্ছে দেশ গঠন করার। যশোরে বাবার স্মৃতি বিজড়িত শার্শা উপজেলায় উলশি খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন সরকার প্রধান। মাটি খনন শেষ হলে যশোরের ৭২,০০০ মানুষ উপকৃত হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। সরকার গঠনের পর প্রথমবারের মতো যশোর গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় ঢাকা থেকে আকাশপথে রওনা হন তিনি। যশোর পৌঁছান বেলা 11টার দিকে। শুরুতেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত শার্শা উপজেলায় মাটি কেটে উলাশি খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে একটি গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। এরপর একই স্থানে আয়োজিত পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে বলেন, যশোরে 4 কিলোমিটার খাল পুনর্খনন করা হবে। এর মাধ্যমে পানির সংকট কাটিয়ে শস্য উৎপাদনে গতি আসবে। ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমরা চেষ্টা করব সারা দেশে এই উলশি বা যেটাকে এই এলাকার মানুষ খাল হিসাবে চিনে এইরকম প্রায় 20,000 কিলোমিটার খাল আমরা খনন করতে চাই, যাতে করে গ্রামের মানুষ, গ্রামে বসবাসকারী মানুষ, কৃষক হোক, মা-বোনরা হোক, এলাকাবাসী হোক, তরুণ সমাজের সদস্যরা, তরুণরা হোক, বিভিন্ন রকম আয় রোজগারের সুবিধা সেখান থেকে করতে পারে। আমরা খাল খনন সেই জন্য করতে চাই। নারী শিক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে নেয়া যুগান্তরকারী কিছু পদক্ষেপের কথা উল্লেখ করেন সরকার প্রধান। প্রতিশ্রুতি দিয়েছিলাম। বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। 2011 সালে স্থাপিত যশোর মেডিকেল কলেজ হাসপাতালটি 16 বছরও কার্যক্রম শুরু না হওয়ায় শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য 5 কিলোমিটার দূরে যশোর জেনারেল হাসপাতালে যেতে হয়। সফরে দিনের সবশেষ কর্মসূচি হিসেবে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। শেরেবাংলা একে ফজলুল হকের স্মৃতিগুলো বিনষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির সরকার এই পর্যায়ে যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেবে বলেও জানান তিনি। সকালে শেরেবাংলার 64তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপির এই নেতা। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বাংলা ফজলুল হকের তার স্মৃতিগুলি সব বিনষ্ট করে ফেলা হয়েছে। আমরা আশা করব যে আমাদের দলের যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলি দেখা হবে এবং শেরেবাংলা ফজলুল হকের যে মর্যাদা, যে দাম, যে গুরুত্ব বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে যেন সেটা লিপিবদ্ধ হয়, এই ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য। অপতথ্য রোধে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা নিতে চায় বাংলাদেশ। এছাড়া গণমাধ্যমের উন্নয়নে দুই দেশের অংশীদারিত্ব বাড়াতে ওয়াশিংটন কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে সচিবালয়ের মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন মন্ত্রী। বলেন, অপতথ্য ও ভুল তথ্য সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। গার্মেন্টস রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় ডেস্টিনেশন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের মানবিক সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে বড় দাতা হচ্ছে তারা, সবচেয়ে বড় অংশীদার হচ্ছে তারা।
সেই বিবেচনায় আমাদের বন্ধুত্বকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা প্রযুক্তিগতভাবে উন্নত একটা দেশ এই নতুন ইকোসিস্টেমকে তারা কিভাবে ম্যানেজ করে এ ব্যাপারে আমরা পারস্পরিকভাবে আমাদের কিভাবে সহযোগিতা বিনিময় করতে পারি, এটাই ছিল মূলত আলোচনার বিষয়। অসহায় ও অসমর্থ মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। কোনো নারী ধর্ষণ কিংবা শ্লীলতাহানির শিকার হলে জরুরি কল সেবার মাধ্যমে মন্ত্রণালয়ে জানানোর আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর করাইল বস্তিতে আইনগত সহায়তা দিবসে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। এই ক্যাম্পের জন্য জার্মান সরকারের সহায়তা রয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে সেটি হলো ফ্রি লিগ্যাল এইড সার্ভিস। আপনি যদি কোনো অবিচারের শিকার হন অথচ আপনি দেখছেন যে আপনার লয়ার নিয়োগ করার সামর্থ্য নাই, লয়ারকে পয়সা দিতে পারবেন না, 16616699 এই নাম্বারটা একটা ফোন দেবেন। আপনার জন্য বিনা পয়সায় আইনজীবী নিয়োগ করার থেকে শুরু করে সমস্ত দায়িত্ব তাদের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে জিয়া শিশু কিশোর মেলার নবনির্বাচিত কমিটিকে আহ্বান জানিয়েছেন সাবেক জাসাস সভাপতি এম এ মালেক। সকালে জিয়া উদ্যানে জিয়া শিশু কিশোর মেলার নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে মাজার জিয়ারত শেষে তিনি একথা বলেন। শিশুদের বিনোদন ও উৎকর্ষতা সাধনে জিয়া শিশু পার্ক ও নতুন কুড়ির প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান এম এ মালেক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমার এই সংগঠনটা প্রতিষ্ঠা লাভ করেছে এবং এটা দীর্ঘদিন যাবৎ এই প্রক্রিয়ায় কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন শিশুদেরকে ভালোবাসতেন, তাদের কর্মকাণ্ড, তাদের খেলাধুলা, আপনার মনে আছে যে এই শিশুদের ভালোবাসতে গিয়ে কিন্তু এই শরৎ উদ্যানে তিনি একটা শিশু পার্ক করেছিলেন এবং শিশুদের জন্য আপনি দেখেছেন বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ির একটা অনুষ্ঠান করেছিলেন। এই যে শিশুদের প্রতি যে যার এতটা মমত্ববোধ মায়া, এটা আমরা সেখানে প্রতিফলন দেখতে পাচ্ছি। আর এই সংগঠনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। জিবা আমিন খান। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি চলছে। সোমবার বিএনপির মনোনীত প্রার্থী জিবা আমিনা খানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের করা অভিযোগ বাতিল করেছে ইসি। মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে সংরক্ষিত নারী আসনের আইনটি বৈষম্যমূলক উল্লেখ করে সরকারি দলের অনেকেই মনোনয়নের বেশ কিছু জটিলতা থাকার পরও বৈধ ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেন এনসিপি নেত্রী মনিরা শারমিন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন এম আর আসাদ। আসাদ, আপিলের সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। জি আসাদ, আপনি যেমনটি আসলে জানাচ্ছিলেন যে সংরক্ষিত মহিলা আসন, যেটি ত্রয়োদশ জাতীয় সংসদের যে সংরক্ষিত মহিলা আসন এবং সেটির যে নির্বাচন প্রক্রিয়া, সেটির কিন্তু একেবারে শেষ পর্যায়ে আসলে বর্তমানে নির্বাচন কমিশন রয়েছে এবং এরই মধ্যে আমরা দেখেছি যে সরকার দলীয় যে 36টি নারী প্রার্থী তাদের রয়েছেন, তাদের মনোনয়ন ঘোষণা করা হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় কিন্তু নির্বাচন কমিশনে তারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং যে যাচাই বাছাই প্রক্রিয়া ছিল সেখানে কিন্তু সেই 36 জন তারা কিন্তু মনোনয়নপত্র বৈধতা পেয়েছিল এবং জামায়াত সমর্থিত যে 11 দলীয় ঐক্য রয়েছে, সেই 11 দলীয় ঐক্যের মধ্যে আমরা দেখেছিলাম যে 13 জন তাদের প্রার্থী ছিল। 13 জনের মধ্যে একজনের প্রার্থিতা কিন্তু বাতিল করে রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দিন খান এবং তারই ধারাবাহিকতায় আজকে এবং আগামীকাল তারা কিন্তু আপিল করেছিলেন গতকাল এবং তারই ধারাবাহিকতায় আজকে এবং আগামীকাল যে
আপিলের শুনানি সেটি কিন্তু চলছে, আজকে শুরু হয়েছে এবং আগামীকালও চলবে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 4 থেকে 5টি অভিযোগ আসলে নির্বাচন কমিশনে জমা হয়েছিল এবং এর মধ্যে একটি শুধুমাত্র আপিল হিসাবে নির্বাচন কমিশন গ্রহণ করেছিলেন, যেটি ছিল এনসিপির যিনি নেত্রী, যিনি 11 দলীয় ঐক্য থেকে যার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল, সেই মনিরা শারমিনের। এবং সেই মনিরা শারমিনের সঙ্গে আজকেও আমরা কথা বলেছি এবং তিনি যে বিষয়টা আসলে জানিয়েছেন যে তিনি আপিল শুনানিটির সিদ্ধান্ত কিন্তু নির্বাচন কমিশন এখনও জানাননি, তবে তিনি আশা করছেন যে তিনি ন্যায় বিচার পাবেন এবং তার প্রার্থিতাও তিনি ফিরে পাবেন। তবে নির্বাচন কমিশন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন চূড়ান্ত যে ঘোষণা সেটি পেতে হয়তো আজকে বিকেল পর্যন্ত অথবা আগামীকাল, যেহেতু শেষ দিন রয়েছে শুনানির, আগামীকাল পর্যন্ত হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হতে পারে। এবং এরপরে নির্বাচন কমিশনের যে পরবর্তী কাজ রয়েছে সেটি হচ্ছে যে 29 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে এবং 30 তারিখ প্রতীক বরাদ্দের কাজটি প্রতীক বরাদ্দের জন্য দিনটিকে রাখা হয়েছে। তো আসাদ, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। আসাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আসাদ। সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম ও রুবেলার প্রকোপ। গেল 24 ঘন্টায় সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও 3 শিশু মারা গেছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে 38 জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটে বিভিন্ন হাসপাতালে 172 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদিকে গেল 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন শিশু রোগী ভর্তি হয়েছেন 37 জন। জামালপুরের মেলানন্দে কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির উপর গাছ পড়ে মা ও 2 মেয়ে নিহত হয়েছেন। ভোররাতের দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগি এলাকায় এ ঘটনা ঘটে। কালবৈশাখী ঝড়ের সময় বড় মেহগনি গাছ তাদের বসতবাড়ির উপর ভেঙে পড়ে। এতে বিছানায় শুয়ে থাকা খুকি বেগম সহ তার 2 মেয়ে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ। রূপপুরের বিশাল কর্মযজ্ঞ এখন চূড়ান্ত শিহরণ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হচ্ছে জ্বালানি ইউরেনিয়াম লোডিং। এটি কেবল 1200 মেগাওয়াট বিদ্যুতের গল্প নয়, বরং বিশ্ব পরমাণু ক্লাবে বাংলাদেশের শক্তিমত্তার এক অনন্য ঘোষণা। জ্বালানি স্বনির্ভরতাই সেই গল্পই থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে। স্বপ্ন ছিল কয়েক দশকের, পরিকল্পনা ছিল প্রজন্মের। অবশেষে পাবনার রূপপুরের আকাশে সেই নতুন শক্তির সূর্যোদয়। পরীক্ষামূলক উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই দিনটি কেবল একটি প্রকল্পের সাফল্য নয়, বরং বাংলাদেশের কারিগরি ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের এক ঐতিহাসিক মাইলফলক। খনি থেকে সংগৃহীত ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করে তৈরি হয় ক্ষুদ্রাকার প্লেটগুলো বসানো হয় বিশেষ ধাতব টিউবে, যা ফুয়েল রড নামে পরিচিত। অসংখ্য রডের সমন্বয়ে গঠিত হয় এক একটি ফুয়েল অ্যাসেম্বলি। রূপপুরের 1 নম্বর ইউনিটের রিঅ্যাক্টরে এমন 163টি অ্যাসেম্বলি একে একে স্থাপন করা হবে। এই জ্বালানি রিঅ্যাক্টরের হৃৎপিণ্ডে জন্ম দেবে নিয়ন্ত্রিত ফিশন বিক্রিয়া। সেখান থেকে উৎপন্ন তীব্র উত্তাপে তৈরি হবে উচ্চচাপের বাষ্প, যার শক্তিতে ঘুরবে বিশাল আকৃতির টারবাইন। এভাবেই পরমাণুর ভেতরে লুকিয়ে থাকা শক্তি রূপান্তরিত হবে বিদ্যুতে। ইউরেনিয়াম লোডিং শেষ হতে সময় লাগবে প্রায় 1 মাস। এরপর শুরু পর্যায়ক্রমিক পরীক্ষা। প্রাথমিকভাবে 1, তারপর 5 এবং ধাপে ধাপে 30% সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের মধ্যেই জাতীয় গ্রিডে যোগ হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় নেই। IAEA এর কড়া নজরদারিতে প্রতিটি ধাপ পরিচালিত হচ্ছে। পরিবেশ ও প্রযুক্তির আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করে প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে বিশ্ব সংস্থাটি। এই বিশাল কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি অব বাংলাদেশ। এরই মধ্যে দেশের একদল চৌকস প্রকৌশলী রাশিয়া থেকে উচ্চতর প্রশিক্ষণ শেষ করে ফিরেছেন। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা এবং মেনটেন্যান্স করার জন্য হাইলি ইঞ্জিনিয়ার্স, অপারেটর এবং টেকনিশিয়ানদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে ট্রেনিং প্রশিক্ষণ প্রদান করা হয়। ট্রেনিং কর্মসূচিগুলি রোসাটম টেকনিক্যাল একাডেমি
এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সহযোগিতায় পরিচালনা করা হয়। এখানে রূপপুর চালু হলে জ্বালানির আমদানি নির্ভরতা কাটিয়ে শিল্পায়নের পালে লাগবে নতুন হাওয়া। লোডশেডিংয়ের অন্ধকার পেছনে ফেলে বাংলাদেশ প্রবেশ করবে নিরবিচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তার নতুন যুগে। রূপপুরের রিঅ্যাক্টরে আজ কেবল জ্বালানি লোড হচ্ছে না, লোড হচ্ছে কোটি মানুষের স্বপ্ন, নতুন আত্মবিশ্বাস আর এক শক্তিশালী আগামীর সংকল্প। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ শীর্ষস্থানীয় রুশ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে হরমুজ প্রণালী পুনরায় চালু করা সহ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। তেহরানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে হলে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল ও আলটিমেটাম দিয়ে ছাড় দিতে হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার দূত মিখাইল আল ইয়ানত। ঐশী আলমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে পাকিস্তান ও ওমান সফর করেন তিনি। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতি ও সাম্প্রতিক ঘটনাবলীর নানা দিক তুলে ধরবেন আরাকচি। এ নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে পরামর্শও করবেন তিনি। হরমুজ প্রণালী আবার চালু করা সহ যুদ্ধের অবসান নিয়ে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। প্রস্তাবে পরমাণু আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখার কথাও বলা হয়। ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে হলে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল ও আলটিমেটাম দেয়া ছাড়তে হবে বলে মন্তব্য করেন রাশিয়ার দূত মিখাইল আলিয়ানভ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, সামরিক শক্তি প্রয়োগ সহ কঠোর নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে আলোচনা চালাতে চায় যুক্তরাষ্ট্র, তবে ইরান তা কখনোই মেনে নেবে না। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে ইসরায়েলি হামলা থামেনি। নতুন করে চালানো আগ্রাসনে নারী শিশু সহ 14 জন নিহত হয়েছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। ঐশী আলম, মোহনা সংবাদ। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের 1 যুগ পূর্ণ হলো আজ। দীর্ঘদিনেও বিচারের রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ, হতাশা আর অনিশ্চয়তায় দিন কাটছে স্বজনদের। লোমহর্ষক এই ঘটনার 4 বছরের মাথায় উচ্চ আদালতের রায়ে কিছুটা আশার আলো দেখা গেলেও পরবর্তী সময়ে আর এগোয়নি বিচার কাজ। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, তার ড্রাইভার ইব্রাহিম, মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন এবং মনিরুজ্জামান স্বপনের ড্রাইভার জাহাঙ্গীর আলমকে। 30 এপ্রিল বন্দরের শীতলক্ষা নদী থেকে একে একে ভেসে ওঠে তাদের মরদেহ। বিভৎস ও চাঞ্চল্যকর এ 7 খুনের সাথে র্যাবের 3 কর্মকর্তা সহ একাধিক সদস্যের জড়িত থাকার ঘটনায় সারা দেশে শুরু হয় তোলপাড়। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং চন্দন সরকারের মেয়ের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে 2টি মামলা দায়ের করেন। 2017 সালের 16 জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাব 11 এর তৎকালীন অধিনায়ক তারেক সাইদ, অপর 2 কর্মকর্তা মেজর আরিফ, লেফটেন্যান্ট কমান্ডার রানা সহ 26 জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। 2018 সালের আগস্টে হাইকোর্ট 15 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন। এ রায়ের পর আসামিরা আপিল করলেও তা এখনও নিষ্পত্তি হয়নি। 1 যুগ পেরিয়ে গেলেও বিচার নিয়ে হতাশায় দিন পার করছেন নিহতের পরিবার ও স্বজনরা। আমরা আশা করি যেভাবে হাইকোর্ট শেষ হচ্ছে, আপিল বিভাগও সেভাবে শেষ করবে খুব দ্রুতভাবে। কিন্তু প্রতি বছরই আমাদেরকে আশ্বাস দিচ্ছে খুব দ্রুত হচ্ছে, কিন্তু এভাবে করতে করতে আজ 12 বছর শেষ। এই হত্যাকাণ্ডের বিচারটা দ্রুত রায়টা কার্যকর করতে পারে, যেই রায়টা হাইকোর্ট থেকে আমরা পেয়েছিলাম, সেই রায়টাই যেন কার্যকর হয় সেই পদক্ষেপ নেন। আজকে 12 বছর আমরা প্রচন্ড হতাশায় ভুগতেছি যে হাইকোর্ট একটা রায় হয়েছে বা নিম্ন আদালতের রায় হয়েছে, মোটামুটি আমরা ভাবছি যে বিচারটা হয়তো বা দ্রুত পাইয়া যাব, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এখনো পর্যন্ত এই রায় যে ঝুলে আছে কি কারণে আমরা নিজেও জানি না। বাদীপক্ষের আইনজীবীর আশা, বর্তমান সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে অঙ্গীকার করেছেন তাতে করে মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সে অঙ্গীকার করেছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে প্রতিটা ক্ষেত্রে।
আশা করি খুব দ্রুততার সাথে এখন আমরা এটা নিষ্পত্তি করতে পারবো এবং ইনশাল্লাহ নিষ্পত্তি করব এবং সেই নিষ্পত্তি দ্রুতই হবে। দ্রুত বিচার নিষ্পত্তি ও দোষীদের সাজা কার্যকর হবে এমনটাই দাবি ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়দের। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে চলাচলকারী ফেরির ক্যান্টিনে ইচ্ছামতো দামে বিক্রি হচ্ছে খাদ্য সামগ্রী। মূল্য তালিকা না দেখিয়ে যে যার মতো করে ক্রেতাদের পকেট কাটছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবারের অভিযোগও করেন যাত্রীরা। বিষয়টি খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়ার কথা জানান বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া দৌলতদিয়া। এখান থেকে প্রতিদিন ছোট বড় 15 থেকে 20টি ফেরি চলাচল করে। আর যানবাহন পারাপার হয় প্রায় 5000। যাত্রী ও চালকদের জন্য ফেরিতে রয়েছে খাবার ক্যান্টিন ও স্টেশনারি দোকান। কিন্তু ক্যান্টিনের ব্যবস্থাপনা নিয়ে আছে বিস্তর অভিযোগ। দিনভর উন্মুক্ত অবস্থায় থাকে খাদ্য সামগ্রী। সেখানে বসছে মাছি ও পোকামাকড়। খাবার ঢেকে রাখি, ইনশাআল্লাহ এখন এই ব্যাগ বিক্রি করতেছি থেকে এই খোলা রাখছি। খরচটা বেশি, ভাড়াটা বেশি। বাহিরের হোটেলের চেয়ে ফেরির ক্যান্টিনের খাবারের দাম অনেক বেশি। একই অবস্থায় স্টেশনারি দোকানের চা, কফি, পানির ক্ষেত্রেও মূল্য তালিকা না থাকায় আকাশচুম্বী দাম নিয়ে অনেক সময় ধারণাই পান না ক্রেতারা। খাবারের অবস্থাটা বাইরের থেকে দাম বেশি। গতকালকে খেয়েছি 160 টাকা ইলিশ মাছ দেই, আজকে হলো 180 টাকা। বাড়তি দাম নেয়ার অভিযোগ অস্বীকার করে বিআইডব্লিউটি এর কর্মকর্তা বলেন, তাদের প্রধান অফিস থেকে দাম নির্ধারণ করে দেয়া হয়। প্রধান কার্যালয় কর্তৃক নির্ধারিত মূল্যের অতিরিক্ত বা কোনো অন্যায়ভাবে কেউ টাকা বেশি দিতে পারবে না। কেউ যদি টাকা অন্যায়ভাবে দাবি করে, এটা অন্যায় হবে, বেআইনি কর্মকাণ্ড হবে। অভিযোগ পাইলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। নৌরুটে খাবারের মান উন্নয়নের জন্য নিয়মিত প্রশাসনিক তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি ভুক্তভোগীদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। কিশোরগঞ্জের হাওড়ে বোরো ধান তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। যদিও শিলাবৃষ্টি ও নেকব্লাস্টার রোগে ফসলের ক্ষতি হওয়ায় হাসি নেই কৃষকের মুখে। তার উপর ডিজেলের বাড়তি দামের কারণে লোকসানের শঙ্কা করছেন তারা। তবে এসব সমস্যা উৎপাদনে তেমন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন কৃষি বিভাগ। ওমর সিদ্দিক রবিনের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ার। কিশোরগঞ্জের হাওরে বোরো ধান কাটার ধুম লেগেছে, তাই ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কয়েকদিনের মধ্যে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আগামী 28 এপ্রিলের মধ্যে হাওরের 80% জমির বোরো ধান কাটার জন্য কৃষকদের জরুরি নির্দেশনা দিয়েছে কৃষি বিভাগ। নির্দেশনা অনুযায়ী কিশোরগঞ্জ জুড়ে এখন উৎসবের আমেজ। সোনালী ফসল ঘরে তুলতে শ্রমিকদের সাথে কাজে যোগ দিয়েছেন কৃষকরাও। যদিও প্রথম দিকে শিলাবৃষ্টি ও নেক ব্লাস্টার রোগে ফসলের ক্ষতি হওয়ায় লাভের মুখ দেখবেন কিনা সেই দুশ্চিন্তা ভর করছে কৃষকদের মাঝে। ধান কাটার যে খরচ পড়তেছে বা আনার যে খরচ পড়তেছে, মরাই করার যে খরচ পড়তেছে, এইসব করলে কৃষকের অনেক লস হইব। আগে ছিল 1000 টাকা, এখন দিত 2000 টাকা। তেল বাড়তির কারণে ওই টাকাটা দিতে হইতাছে আমাদের। শ্রমিকের খরচ গিয়ে করতে না, দান বেলা 700-800 এর থেকে বেশি জান না। শিলাবৃষ্টি কিছু জমি নষ্ট হয়েছে, হালকা নষ্ট হয়েছে, এরপরেও এখন তো ধানের দাম পাইতেছি না। বুঝছেন, 35 টাকা কাটছি, মনে করুন 4000 টাকা দেয়। এরপরে গাড়ি ভাড়া আছে, মনে তো 2 কিলোমিটার গাড়ি ভাড়া আছে, এই দরে এই দরে তো মিলে না ধানের দরে। তবে এসব সমস্যা উৎপাদনে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছে কৃষি বিভাগ। কিছু জমি শিলাবৃষ্টিতে আক্রান্ত এবং ব্লাস্টে আক্রান্ত হলেও ফলনে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে আমরা মনে করি। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করবে সরকার। যশোরের প্রধানমন্ত্রী শার্শায় উলফি খাল খনন কর্মসূচি উদ্বোধন। অপতথ্য রোধে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সহায়তা দেবে বাংলাদেশ, বললেন তথ্যমন্ত্রী।
অসহায়তাদের বিনামূল্যে আইনি সুযোগ দেওয়ার অঙ্গীকার আইনমন্ত্রীর। হামে সিলেট 2 শিশুর মৃত্যু, সারা দেশে হাসপাতালে রোগীর চাপ। জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও 3 জন নিহত। এবং যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে তেহরানের নতুন প্রস্তাব। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।